জেনেভায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের রিপোর্ট উপস্থাপন। শীর্ষ পর্যায়ের নির্দেশেই চলেছে গণহত্যা, জানালেন ভলকার তুর্ক। They were still in treatment when I was there in November, and some of them have life-altering injuries. It's therefore also important, this is whatever the international community can do, we need resources for victim-centered. সম্ভাবনা দল ও জাতীয় নাগরিক পার্টির সাথে জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না জামায়াতে ইসলামী। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবির পক্ষে নয় দলটি। আমরা একটা শর্ত দিয়েছি, সেটা হলো নির্বাচনটা যেন অবাধ এবং নিরপেক্ষ হয়। নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ মনে করি, তা না হলে এখানে পেশি শক্তি কালো টাকার খেলা চলবে। গভীর রাতে লাগা আগুনে পুড়ল গাবতলী বস্তির শতাধিক ঘর। অন্যান্য বস্তির মতো এটিও ছিল ফায়ার সার্ভিসের ঝুঁকিপূর্ণের তালিকায়। আড়াইটা তিনটার দিকে ওইভাবে বিকট ভাবে ধরে গেছে গা, দেখতে দেখতে মনে করেন ঘুরে গেল মাঝখানে দাও দাও করে চলতেছে, সবাই এই আগুন ধুমার আগুন এখন আরো বাড়ছে। আমরা অগ্নি নির্বাপন শেষে আমরা যখন অনুসন্ধান করব তখন বলতে পারবো যে অ্যাকচুয়াল কয়টা ঘর পুরা গেছে। আশুলিয়া থানার হত্যা মামলায় ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মালিক মিরপুর থেকে গ্রেফতার। রংপুরে আত্মগোপনে থাকা নীলফামারীর এমপি আটক। হঠাৎ করেই গড়াই পারে কুমির আতঙ্ক। ৩ জেলায় নদীতে নামতে পারছেন না স্থানীয়রা। প্রভাব পড়েছে দৈনন্দিন জনজীবন আর পেশায়। রমজানে প্রাণী সম্পদের ভ্রাম্যমাণ পণ্য বিক্রি কার্যক্রমে ব্যাপক সাড়া। চাহিদা আর সরবরাহে সমন্বয়হীনতা, মিলছে না কাঙ্ক্ষিত সুফল। গণবসতি না, বেশি লোক তো সব আগেই পাওয়া যায় না। এখানে মনে করেন ১,০০০ লোক, তো ৫০ কেজি মাংস কি হবে? যুদ্ধবন্ধে শান্তি পরিকল্পনায় প্রস্তাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জেলেনস্কির চিঠি। খনিজ চুক্তিতেও রাজি ইউক্রেন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই অভ্যুত্থানে ব্যাপক ও সংগঠিতভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করে সংস্থাটির হাই কমিশনার ভলকার তুর্ক জেনেভায় এই মন্তব্য করেছেন। নৃশংসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, নির্যাতন ও হতাহতের শিকার হয়েছে নারী ও শিশুরাও। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে দায়বদ্ধ সরকার। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় ব্যাপক দমন-পীড়ন চালায় আওয়ামী লীগ সরকার। আন্দোলনকারীদের দমাতে না পেরে গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। হতাহত হয় হাজারো মানুষ। অভ্যুত্থানের এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠনের পর মানবতা বিরোধী এমন অপরাধের তদন্ত শুরু হয়। জাতিসংঘের মানবাধিকার কমিশনও আলাদা তদন্ত শুরু করে। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার প্রাপ্ত তথ্য অনুসন্ধান প্রতিবেদন সংস্থাটির সদস্য দেশগুলোর কাছে সরাসরি তুলে ধরেন। প্রতিবেদন উপস্থাপনের সময় ভলকার তুর্ক জানান, জুলাই গণহত্যায় ব্যাপক ও সংগঠিতভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যেখানে নারীর প্রতি সহিংসতাও আছে। They were still in treatment when I was there in November, and some of them have life-altering injuries. It's therefore also important, this is whatever the international community can do, we need resources for victim-centered.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ আন্দোলনে আহত ও নিহতদের স্বজন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে দায়বদ্ধ সরকার। Our constructive engagement with the OHCHR will not end with the report only. Rather, our government is chalking out how we could better utilize the broader mandate of the High Commissioner's Office in our effort for the promotion and protection of human rights of all of our citizens. কথা বলেন আন্দোলনে আহত নিহতদের স্বজন ও নাগরিক প্রতিনিধিরা। Bright young talents like Abu Said, Nafis, Shaikat, Yamin, Jahiduzzaman Tanveen, women like Naima Sultana, and children like Jabir Ibrahim. So many lives lost. People who are mostly 18 to 25 years of age, that this entire generation is traumatized. Apologizing for past actions is insufficient to restore justice. International community can play a vital role. পরে প্রশ্নোত্তর পর্বে আইন উপদেষ্টা জানান, সহিংসতামূলক ঘটনাগুলোর পেছনে ধর্মীয় নয়, রাজনৈতিক শক্তি কাজ করেছে। A number of people who were deeply involved with the Awami League fascist regime, they were attacked. There had been some incidents like that. We strongly condemn that. But in most of the cases, those persons belong to Muslim community. Only a few of them belong to minority religions. So if you brand it as measures against minority community, I would beg to disagree. মানবাধিকার লঙ্ঘন ও গুমের ঘটনা তদন্তের ক্ষেত্রে ভবিষ্যতে জাতিসংঘের মানবাধিকার কমিশন যাবতীয় সহযোগিতা করবে বলে জানান সংস্থাটির হাই কমিশনার। To provide the support, the technical cooperation on all the areas, including on the issue of disappearances. I mean, of course, we bring in also the mechanisms in fact, the interim government has already taken the steps to. সব ভেদাভেদ ভুলে সমাজের সবাইকে সাথে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার এখনই মুখ্য সময় বলে মন্তব্য করেন ভলকার তুর্ক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আসছে সংসদ নির্বাচনে ইসলামী দল ও জাতীয় নাগরিক পার্টির সাথে জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল জানালেন, আপাতত তারা 300 আসনে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করে এগোচ্ছেন। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার দাবির পক্ষে নয় জামায়াত, প্রয়োজনীয় সময় দিতে চায় সরকারকে। সেই সাথে সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় দলটি। শামীম রেজা রিপোর্টে বিস্তারিত। প্রয়োজনীয় কিছু সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন করার দাবি বিএনপির। নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির সঙ্গে একমত নয় জামাত। তারা মনে করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের স্বার্থে সময় দেয়া দরকার অন্তর্বর্তী সরকারকে। আমরা মাস, দিন, ক্ষণ, বছর কিন্তু আমাদের কোনো বক্তব্যে আমরা নির্দিষ্ট করে দেইনি। আমরা একটা শর্ত দিয়েছি, সেটা হলো নির্বাচনটা যেন অবাধ এবং নিরপেক্ষ হয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করি। তা না হলে এখানে পেশি শক্তি, কালো টাকার খেলা চলবে, দলীয় প্রভাব এর উপরে এসে কর্তৃত্ব বজায় রাখবে। জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, দ্রুত নির্বাচন না চাইলেও প্রস্তুতিতে পিছিয়ে নেই তাদের দল। একসময় বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক থাকলেও এখনকার ভাবনা একক। এরই মধ্যে ঘোষণা শুরু হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকা। জামাত সবসময় একটা নির্বাচনমুখী দল। 300 আসনে নির্বাচনের জন্য আমরা আমাদের মাঠ এবং প্রার্থী প্রস্তুত করার কাজে আমরা মাঠে লেগে আছি। তো এখন যে ঘোষণাগুলো আপনারা শুনছেন গণমাধ্যমে, এটা হচ্ছে লোকাল পর্যায়ে যে বাছাই প্রক্রিয়াটা যে চলছে, সেই জায়গাগুলোতে প্রাইমারি যেগুলোকে আমরা মোটামুটি প্রাইমারিভাবে ওনারা চূড়ান্ত করে দিচ্ছেন, ওইটা গণমাধ্যমে চলে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি অফিসিয়ালি সেন্ট্রাল একটা ডিক্লারেশন হবে। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে জামাতের কৌশলে আসতে পারে পরিবর্তন। মিয়া গোলাম পরোয়ার বলছেন, আগের শরিক বিএনপির পথে না তাকালেও জোট হতে পারে ইসলামী দল ও জাতীয় নাগরিক পার্টির সাথে। ইসলামী দলগুলোর সাথে হোক, রাজনৈতিক দলগুলোর সাথে হোক, ফ্যাসিবাদী চেতনার বিরুদ্ধে গণতন্ত্রের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ নির্বাচনে জোট গঠনে হোক, 2 দল, 5 দল, 10 দল, যে কোনো ঐক্যের মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্যের চেতনা ধরে রাখার ব্যাপারে জামাত ইসলামী আগের থেকেই বলেছে। আমরা এখনও সেই অবস্থানের উপরে অটুট আছি। নির্বাচনের তফসিল ঘোষণার আগে জোটের বিষয়গুলো খোলাসা হবে বলে ধারণা দিয়েছেন জামাতের শীর্ষ নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদল জড়িত বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার মধ্যরাতে হামলায় আহতরা রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, কমিটি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিরাজমান সমস্যা নিরসনের জন্যই সার্জিস আলমের সঙ্গে আলোচনা চলছিল। এমন সময় পরিকল্পিতভাবে 40 থেকে 50 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা হয়। হেনস্থা হন সার্জিস আলম। হামলাকারীদের কয়েকজন ছাত্রদল বলে পরিচয় পাওয়া গেছে বলে দাবি করেন আহতরা। এই অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, হামলাকারী যেই হোক তারা কোনো দল বা মতের হতে পারে না, তাদের পরিচয় তারা সন্ত্রাসী। এসব সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে। এই হামলার ঘটনায় বেলা 12টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তারা। আমি উভয় পক্ষকেই ঠান্ডা হতে বলেছিলাম। তারপরে কিছু মানুষ আমার উপর উত্তপ্ত হয় এবং আমার বন্ধুদের উপর উত্তপ্ত হয়। তারপরে আমি সেখানে ছাড়াতে গিয়ে আমার এখানে মাথায় ভারী লাগে। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওরা কোন মহল জানি না, আমরা ওদেরকে সন্ত্রাসী হিসেবে চিনি, যেহেতু তারা অস্ত্র সহ একজন আমাদের সহযোদ্ধার গায়ে হামলা করছে। এতদিন তো ধরেন শত্রু ছিল ছাত্রলীগ, শত্রু ছিল আওয়ামী লীগ, ওরা তো চলে গেছে। এখন যারা ছিল ওরা তো আমাদের পাশে থেকেই আন্দোলন করেছিল, আমাদেরই সহযোদ্ধা ভাই। এখন আমি কিভাবে বুঝবো কে আমার পিছন দিয়ে আমাকে ছুরি মারতে আসে? আগুনে পুড়ে গেছে রাজধানীর গাবতলী এলাকার মোল্লা বস্তির শতাধিক ঘর। বুধবার রাত 3টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার মিনিট 5-এর মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো বস্তি এলাকায়। লেলিহান শিখা দেখা যায় বহু দূর থেকেও। মূল সড়কের পাশে হওয়ায় দ্রুতই নির্বাপনের কাজ শুরু করে ফায়ার সার্ভিস, কিন্তু প্রচণ্ড ধোঁয়া আর বাতাসে নাকাল অবস্থা ফায়ার সার্ভিস সদস্যদের। প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির মাঝ বরাবর থেকেই সূত্রপাত আগুনের। বাসায় যাই কেবল বইছি শুইছি, আর আমার বাড়িতে করতেছে কি যে কাকা আগুন লাগছে, আগুন লাগছে ওই জায়গা, ওই যে ঘর না যায় ডার ওই ঘরে ওই জায়গা লাগছে। দেখতে দেখতে মানে পুড়ে গেল দেখতে দেখতে। এখানে আনুমানিক আগুন লাগছে হইলো 3টার দিকে, এরকম 2:30-3টার দিকে ওইভাবে বিকট ভাবে ধরে গেছে গা। একদিকে ফায়ার সার্ভিস চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের, অন্যদিকে উৎসুক জনতা ঠেকিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ নির্বিঘ্ন করার চেষ্টা করছে সেনাবাহিনী। বস্তিতে বসতঘর ছাড়াও গাড়ির গ্যারেজ, বিভিন্ন যন্ত্রাংশের দোকানও ছিল বলে জানান স্থানীয়রা। আর এই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে যায় বলেও ধারণা করা হচ্ছে। এখানে অনেক কিছু আছে, গাড়ির আছে, মাল সামান আছে, সিটের কাগজ খবর, ভ্যাকসিন, ক্যাবিনে এগুলো আছে, টায়ার, বিভিন্ন মাদনের গোডাউন ছিল। আমাদের এই দোকানটায় মানে অনেক মালই ছিল, বেশ কিছু মাল বের করছি, কিছু মাল মানে বের করতে পারি না। প্লাস্টিক ছিল, প্লাস্টিক থাকার কারণে আর কি মানে আগুনটা এখন নিভে যাওয়ার পরেও দুমার আগুন এখন আরো বাড়ছে। ফায়ার সার্ভিস জানায়, অন্যান্য বস্তির মতো মোল্লা বস্তিও ছিল ফায়ার সার্ভিসের ঝুঁকিপূর্ণের তালিকায়। বসত ঘরের পাশাপাশি 2টি গণপরিবহনও পুড়ে গেছে এই আগুনে। বস্তি ঘর ছিল, মানুষজন বসবাস করত। এরপরে সাইডে এখানে বাস স্ট্যান্ড গাবতলী, আপনারা দেখতে পেয়েছেন যে আপনাদের পাশেই যে বাস আছে, একটা বাস, 2টা বাস রুজিনা পরিবহনের 2টা বাসও পুড়ে গেছে। এবং এগুলার পাশে ছোট ছোট দোকান ছিল, মোটর পার্টস বা গাড়ি ঠিক করে এই জাতীয়, বা ভিতরে বাসের ভিতরে ডেকোরেশন করে এই জাতীয় কিছু দোকান ছিল। আমরা অগ্নি নির্বাপন শেষে আমরা যখন অনুসন্ধান করব তখন বলতে পারবো যে অ্যাকচুয়াল কয়টা ঘর পুড়ে গেছে। পুরোপুরি নির্বাপনের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুর থেকে ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেফতার করা হয়েছে। এদিকে রংপুরে ধরা পড়েছেন নীলফামারী 1 আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার। সাবেক এমপি মালেককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। জানান, আন্দোলনে আশুলিয়া থানার ছাত্র জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মোট 4টি হত্যা মামলা রয়েছে। বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে মালেককে গ্রেফতার করা হয়। আজ রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে। এদিকে রংপুর মহানগরীর সেনপাড়া থেকে গ্রেফতার হয়েছেন নীলফামারী 1 আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার। পুলিশ জানায়, গুর মুজিবরের বিল্ডিং নামে পরিচিত একটি ভবনের ফ্ল্যাট 4 মাস আগে ভাড়া নেন তিনি। তার বিরুদ্ধে নীলফামারীতে 2টি ও রংপুরে 1টি মামলা রয়েছে। রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলীর পাশে রয়েছেন রংপুর কোতোয়ালি। ওনার নাম আফতাব উদ্দিন সরকার, উনি নীলফামারী 1 আসনের এমপি ছিলেন সাবেক। আমরা থানাতে নেব, থানাতে নিয়ে আমরা কোর্টে চালান দেব,
সংশ্লিষ্ট মামলায় তাকে কোর্টে চালান দেওয়া হবে। কুমিরের আতঙ্কে দিন কাটছে ঝিনাইদহ ও রাজবাড়ীর গড়াই নদী তীরবর্তী মানুষের। 2 মাস আগে প্রথম নদীতে কুমিরের দেখা মেলে, এরপর আরো কয়েকবার নদীর বিভিন্ন স্থানে বিশাল আকৃতির প্রাণীটির বিচরণ চোখে পড়ে স্থানীয়দের। এতে ভাটা পড়েছে মাছ ধরা ও নদী পারাপারে। উপরে নীল আকাশ, নিচে নদীর স্বচ্ছ জল, চারপাশে ঘন সবুজ গাছপালা। মনোমুগ্ধকর এই সৌন্দর্য উপভোগের বদলে আতঙ্কে দিন কাটছে নদী তীরের বাসিন্দাদের। প্রমত্ত গড়াই নদী বইছে রাজবাড়ী, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার মধ্যে দিয়ে। যুগের পর যুগ নির্বিঘ্নেই গোসলসহ দৈনন্দিন নানা কাজে নদীর পানি ব্যবহার করছেন নদী তীরবর্তী মানুষ। তবে সম্প্রতি গড়াই নদীতে কুমিরের বিচরণে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। কুমির কালকেও 3 বার উঠেছে, বুঝছেন। কুমির দেখা গেছে, গরু, ছাগল, মানুষের খুব সমস্যা হচ্ছে, আতঙ্কের ভিতর রয়েছে। খুব বড় কুমির, খুব বড়, হলুদ হয়ে গেছে। এখন আমাদের অসুবিধা হচ্ছে কি, ধরেন ঠিক মতন লোকজন গোসল করতে পারতেছে না, গরু বাছুর ঝাপাতে পারতেছে না, গোসল করতে আলো ওই ডেঙ্গা থেকে 2 মগা পানি নিয়েই ওই আতঙ্কে ধরেন ভয়তে উঠে পারতেছে। মাথা উঠছে, পিঠ ভাসাচ্ছে, দাবাচ্ছে, আবার নিচেই নামে যাচ্ছে। আমাদের নদীতে 3টা কুমির দেখা যাচ্ছে, ঠিক আছে, 3টা কুমির দেখা যাচ্ছে, 2টা ছোট, একটা বড়। তো বড়টা মনে করেন 7 থেকে 8 হাত। কুমিরটা ধরেন অনেক দিনই আইছে, আমরা বিভিন্ন জায়গায় মানুষের মুখেও শুনছি, আমরা নিজে চোখেও দেখছি। 2 মাস ধরে গড়াইয়ের ঝিনাইদহ এবং রাজবাড়ী অংশের একাধিক স্থানে দেখা গেছে বিশাল আকৃতির কয়েকটি কুমির। স্থানীয়রা জানান, কুমিরের ভয়ে কেউ নদীতে নামতে সাহস পাচ্ছে না। এতে ব্যাহত হচ্ছে নদী পারাপার ও মাছ ধরা। একটু আগে ওখানে মাথা বাইর করছিল, মাথা বাইর করে ডুব মারছিল, আমরা ফিরাই আসি। গত 1 মাস ধরে এখানে কুমির দেখা যাচ্ছে, সবাই দেখতেছে, মানুষ আতঙ্কে এখানে গোসল করতে পারতেছে না। গরু বাছর সব নামানো যাচ্ছে না, ভয় ভীতিতে সন্ত্রাস মুক্ত, মানে সন্ত্রাস চাপিয়ে রয়েছে লাগতেছে এমন। 2 মাস যাবত এখানে কুমির ওঠে, আমরা সবাই দেখেছি। কুমিরগুলো ধরতে এরই মধ্যে বন বিভাগকে চিঠি দিয়েছে স্থানীয় প্রশাসন। সেই সাথে গ্রামবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। আমরা ইতিমধ্যে আমাদের যে উপজেলা বন কর্মকর্তা রয়েছে তাকে আমি লিখিতভাবেই নির্দেশনা দিয়েছি যে তারা এক্সপার্ট টিম যে কোনো জায়গা থেকে, সেটা খুলনা হোক বা ঢাকা চিড়িয়াখানা হোক বা যে কোনো জায়গা থেকে এনে যদি এদেরকে ক্যাপচার করা প্রয়োজন। প্রশাসনিকভাবে যারা এলাকাবাসী আছেন তাদেরকে আমরা সতর্ক করার ব্যবস্থা করেছি এবং কেউ যাতে এই মুহূর্তে নদীতে না নামে সে বিষয়ে প্রত্যেককে সচেতন থাকার জন্য বলা হয়েছে। এই আতঙ্কের মধ্যেও কুমির দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে নদী পাড়ে ভিড় করছেন উৎসুক জনতা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রাণী সম্পদ অধিদপ্তরের ভ্রাম্যমাণ গাড়িতে সুলভ মূল্যের পণ্য বিক্রি কার্যক্রমে ব্যাপক সাড়া মিলেছে। তবে এলাকা ভিত্তিক চাহিদা আর সরবরাহে সমন্বয়হীনতার পুরোপুরি এর সুফল পাচ্ছে না নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। তাই যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বিষয়টি নিয়ে কাজ করছে অধিদপ্তর, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার সকাল প্রাণী সম্পদ অধিদপ্তরের ভ্রাম্যমাণ গাড়িতে পণ্য বিক্রির কার্যক্রম চলছে রাজধানীর শাহজাদপুরে। সকাল থেকে প্রায় 3 ঘন্টা এখানে অবস্থান করে যমুনা টেলিভিশনের টিম। এই সময়ের মধ্যে হাতে গোনা কয়েকজন ক্রেতা দেখা যায় ট্রাকের সামনে। গরুর মাংস কিনতে আসা ক্রেতাদের চাহিদা সবচেয়ে বেশি, ডিমের চাহিদাও কম নয়। তবে দুধ আর মুরগির ক্রেতা নেই খুব একটা। আমার শেষ হতে সময় লাগে আপনার 3টা সাড়ে 3টা পর্যন্ত থাকার পরে একটু যদি থেকে যায় আমরা একটু ঘোরাফেরা করে বাজারের সাইডে যে একটু বসা পড়া ওখানে বিক্রি করে চলে যাই আমরা। বাকি আর কিছু না, আমার দুধেরই দরকার, বাকি ডিম আর আছে। গরু চাইছিলাম 2 কেজি, ডিম চাইছিলাম, তো উনি বলতেছেন যে 2 কেজি গরুর সাথে 4 লিটার দুধ নিতে হবে। উল্টো চিত্র রাজধানীর করাইল বস্তি এলাকায়। পণ্য কিনতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। গরুর মাংসের চাহিদা এখানেও সবচেয়ে বেশি। আছে মুরগি, ডিম, দুধেরও ক্রেতা। 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে শেষ সব পণ্য বিক্রি। আমরা 10টার দিকে আসি, 12টা সাড়ে 12টার মধ্যেই শেষ হয়ে যায়। মাঝে মধ্যে অনেক মানুষের ফেরতও যেতে হয়, যে গরুর মাংস পেতেছে না, মুরগি মাংস পেতেছে না। এলাকাতে পাওয়া যায় না, অনেক সময় তো ঘনবসতি না, বেশি লোক তো অনেক সময় ভাগেই পাওয়া যায় না। যে আমি যে পাইছি এটা আমার লেগে অনেক ভাগ্য মনে করি। 50 কেজি মাংস দিয়েছে এখানে, মনে করেন 1000 লোক, তো 50 কেজি মাংস কি হবে? দেরি করে আসছি, এই জন্য পাই না, মাল শেষ হয়ে গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু থেকেই সাড়া ফেলেছে, কিন্তু এলাকা ভিত্তিক চাহিদা আর সরবরাহের সমন্বয় না হওয়ায় পুরোপুরি সুফল পাচ্ছে না সাধারণ মানুষ।
25টা স্থানে তো আর চাহিদাটা সেম হবে না, এটা তো স্বাভাবিক। 25টা স্থানে কিন্তু আমাদের তো সুযোগ আছে, যেখানে চাহিদা কম সেখানে কম দিলাম, যেখানে চাহিদা বেশি আমাদের ক্যাপাসিটির মধ্যে আর কি, আমাদের সামর্থ্যের মধ্যে যেখানে চাহিদা বেশি সেটা আমরা সমন্বয় করে নিব আর কি। প্রাণী সম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলবে 28 রমজান পর্যন্ত। শোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো প্রমাণ সরকারের হাতে আছে। বাংলাদেশ বা ভারত যেখানেই থাকেন, মানবতাবিরোধী অপরাধে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনা ছাড়াও মানবতাবিরোধী অপরাধে জড়িত তার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিচারে প্রয়োজনীয় তথ্য প্রমাণ আছে সরকারের কাছে। জানান, কেবল শেখ হাসিনাই নয়, মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। The question of trial is not if. It will be happening in absentia or in her presence. It will be taking place, not only her, and all the people who were associated with her. Her family members, her clans, her associates, and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is. সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করছে ভারত ও আন্তর্জাতিক আইনের উপর। তাকে ফেরত পাঠাতে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। No official response, but we are waiting for that response. I hope so, if the law requires that. I mean, it's a legal issue. If they are required to send her to Bangladesh, I think it's international law will guide that decision. সাক্ষাৎকারে আয়নাঘর প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, আয়নাঘরগুলোতে ভয়ঙ্করভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব আয়নাঘরকে জাদুঘর করা হবে বলে জানান ডক্টর ইউনূস। This is within the police territory or army territory, so they have not opened it to the public yet because this will create a bad response from the army and so on. Those kind of fear that the public gets into the cantonment area where they live, the army people live. So they are restricting those areas, but we have decided to make it a museum so that public can come in. স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে উঠে আসে রোহিঙ্গা সংকটের বিষয়টিও। প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে আলোচনা চলছে। We started discussing with the international organizations. Can we help them to keep them on the other side? Do everything that you do on this side, but it will be on the other side, so that they are not pouring into Bangladesh territory. এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধা, ঝিনাইদহ ও কিশোরগঞ্জে সংঘর্ষ আর লুটপাট হয়েছে। গাইবান্ধা সদরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের 5 জন আহত হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কুপতলা গ্রামের আবুল খায়ের সাথে দ্বন্দ্ব চলছিল সাবেক মেম্বার বাবলুর। বুধবার বিকেলে এরই জেরে বাবলুর লোকজন আবুল খায়ের পরিবারের ওপর হামলা চালায়। আহত হয় এক বৃদ্ধ, 2 নারী সহ 5 জন। ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। পুলিশ জানায়, আধিপত্য ঘিরে দিগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও ইউপি সদস্য মতিয়ার রহমানের সমর্থকদের বিরোধ চলছিল। বুধবার রাতে গ্রামের মসজিদে তারাবির নামাজ পড়ার সময় আব্দুল মালেকের এক সমর্থকের স্যান্ডেল হারিয়ে গেলে বাগবিতণ্ডা থেকে হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। আহত হয় অন্তত 10 জন। এদিকে হাওড়ে পলো শিকারের নামে কোটি টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। স্থানীয়রা জানায়, কিশোরগঞ্জের ইটনার জলমহল থেকে কোটি টাকার মাছ লুট হয়েছে। মঙ্গলবার দুপুরে দৈলং আফানিয়া জলমহলে এই ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ, পাশের জেলা নেত্রকোনার মোহনগঞ্জ, আটপাড়া, কেন্দুয়া, মদন এবং খালিয়াজুড়ি এলাকা থেকে 7 শতাধিক স্থানীয় পলো ও লাঠি সোটা নিয়ে জলমহলে নেমে প্রায় কোটি টাকার মাছ লুট করে নিয়ে যায়। জলমহলের লোকজন বাধা দিতে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। এই ঘটনায় মামলা হয়নি এখনো।
পটুয়াখালীর বাউফলে পুকুরের মাছ শিকারকে কেন্দ্র করে আপন ভাই বোনের পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত রাতে উপজেলার চন্দ্রপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পৈতৃক জমি সংক্রান্ত বিষয়ে শহীদুল গাজীর সাথে তার বোন ফাতেমার বিরোধ দীর্ঘদিনের। কয়েকদিন আগে ওয়ারিশদের কাউকে না জানিয়ে এক ব্যবসায়ীর কাছে একটি পুকুরের মাছ বিক্রি করেন শহীদুল। পরে ওই ব্যবসায়ী পুকুরের মাছ নিতে গেলে ক্ষুব্ধ হয় ফাতেমার ছেলে নাইম। পরে পরিবারের সদস্য সহ কয়েকজনকে নিয়ে ফাতেমার বাড়িতে যায় শহীদুল। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। আহত হয় অন্তত 15 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানেও 2 দফা সংঘর্ষ হয়। পুলিশ জানায়, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্র দলের কমিটিতে প্রাধান্য পেয়েছেন নারী সদস্যরা। 9 সদস্যের আংশিক কমিটিতে সভাপতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ 7 পদেই নারী। প্রশংসায় ভাসছে জেলা ছাত্র দল। নারী নেতৃত্ব ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে সচেতন মহল। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজ গত 28 ফেব্রুয়ারি কলেজটিতে অনুমোদন পায় ছাত্রদলের আংশিক কমিটি। 9 সদস্যের মধ্যে সভাপতি, সহসভাপতি সহ 7 জনই নারী। সভাপতি পদ পেয়েছেন কণিকা আক্তার, সিনিয়র সহসভাপতি পুষ্প আক্তার, সহসভাপতি পদে আছেন আয়েশা সিদ্দিক পান্না ও মুক্তা আক্তার, সাধারণ সম্পাদক দেওয়ান নুসরাত, যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান তনু ও নাজনীন আক্তার। ত্যাগী মনোভাব নিয়ে শিক্ষার্থী ও কলেজের উন্নয়নে দলের হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পদ পাওয়া নারী নেতৃত্বরা। আমি সভাপতি হয়ে আমি যখন নেতৃত্ব দিতেছি, আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক সাপোর্ট দিতেছে। আমার এলাকার যে ইউনিয়নের দলীয় যারা আছে তারা আমাকে অনেক সাপোর্ট দিতেছে। আমি চাচ্ছি যে আমার হাত ধরে যেন অনেক দূর পর্যন্ত নারী নেতৃত্বে যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি। কাজে করে দেখাতে চাই আমরা যে আমরা নারী পিছিয়ে নেই, আমরা একটা দলের নেতৃত্ব দিতে পারি, আমরা একটা দেশের উন্নয়নমূলক কাজ করতে পারি। নারী মানে যে পিছিয়ে থাকবে, নারী মানে যে দুর্বল, নারী পিছিয়ে থাকবে, বিষয়টা এমন না। আমাদের নারীদেরও একটা ইচ্ছা আছে, আমরা দেশের জন্য কিছু করব, আমরা দেশের জন্য লড়বো, আমরা দেশের জন্য প্রাণ দিব। কমিটিতে নারী শিক্ষার্থীদের প্রাধান্য দেয়ায় প্রশংসায় ভাসছে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদল। নেতারা জানান, জুলাই আন্দোলনে কলেজের নারী শিক্ষার্থীরা সোচ্চার ছিল, দক্ষতার সাথে করেছে সাংগঠনিক কাজও। সে কারণেই কমিটি ঘোষণার শুরুতেই তারা পেয়েছে অগ্রাধিকার। ওইখানে ছাত্রদল সুসংগঠিত হবে এবং সারা বাংলাদেশে একটা নারীদের যে রাজনীতিতে একটা বাধা সৃষ্টি হয়, সেই প্রতিবন্ধকতা তাদের মাধ্যমে দূর হতে পারে। নারী নেতৃত্ব স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বিশ্বাস সচেতন মহল ও এলাকাবাসীর। সকল রাজনৈতিক দল, পূর্বে আওয়ামী লীগ ছিল, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, প্রত্যেক দলে কিন্তু 2টা পদ রাখে, শুধুমাত্র মহিলা বিষয়ক সম্পাদিকা, সহ সম্পাদিকা। এর বাইরে মহিলাদেরকে সচরাচর দেখা যায় না। কিছু কিছু ব্যতিক্রম তো আছেই, কিন্তু সকল জায়গাতে আমার মনে হয় যে নারীদের যে অংশগ্রহণটাকে নিশ্চিত করা উচিত। তাহলে বাংলাদেশ তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারে। উপরের মহলের যারা আছেন তারা যাতে তাদেরকে সহযোগিতা করেন এবং তারা যাতে এই কলেজের উন্নয়নে কাজ করতে পারে। ওরা যদি ভবিষ্যতে নেতৃত্বের জায়গায় আসে, আশা করি খুব সুন্দর হইব, আমাদের কলেজের প্রতিষ্ঠান সুন্দর হইব, পড়াশোনার মান ভালো হইব, ওদের দেখা অন্যরা ইন্সপায়ার হইব। কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন তানভীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে আছেন মোহাম্মদ ইকবাল হোসেন। আগামী 30 দিনের মধ্যে 71 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জেলা ছাত্রদল। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রমজানে ভোলার বাজারগুলোতে হঠাৎ দেখা দিয়েছে বোতলজাত সয়াবিনের সংকট। অনেক খোঁজাখুঁজির পর যাও বা মেলে, তাতেও চরম বিপাকে পড়তে হয় ক্রেতাদের। একই সংকটের সুযোগে গায়ের দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছেন বিক্রেতারা, আবার জুড়ে দিচ্ছেন অন্য পণ্য কেনার শর্ত। এমন কোণঠাসা পরিস্থিতিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতা। তবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস কৃষি বিপণন অধিদপ্তরের। ভোগ্যপণ্যের জন্য দ্বীপ জেলা ভোলার অন্যতম বড় যোগানস্থল শহরের চকবাজার। রোজার শুরু থেকেই অতি প্রয়োজনীয় সয়াবিন তেল কিনতে ক্রেতাদের ভিড় এখানকার মুদি দোকানগুলোয়। কিন্তু খোলা তেল কিছুটা থাকলেও বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন। অনেক খোঁজাখুঁজির পর 5 লিটারের বোতল চোখে না পড়লেও মিলল 1 থেকে 2 লিটারের বোতল। তবে তাতেও বিপত্তি, অন্তত 1 থেকে 150 টাকার অন্যান্য পণ্য না কিনলে কিছুতেই মিলবে না কাঙ্ক্ষিত তেলের বোতল। মুদি বাজার করতে গেলে সেখানে অন্যান্য মাল না নিলে সয়াবিন তেল বিক্রি করে না,
যেমন সরিষার তেল নিতে হয়, মসুর ডাল নিতে হয়। তেল তো অ্যাভেলেবেল পাওয়া যায় না, অনেক চেষ্টার পর 2 লিটার পাওয়া গেছে, তাও দাম বেশি। শুধু চকবাজার নয়, জেলার কাঁচা বাজার, খালপাড় সহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে একই চিত্র। কৃত্রিম সংকট দেখিয়ে এমনিতেই লিটার প্রতি 10 টাকা বাড়তি গুনতে হচ্ছে ক্রেতার। তার উপর অতিরিক্ত পণ্য খরিদের শর্ত জুড়ে দেয় ব্যবসায়ীদের সিন্ডিকেটে কোণঠাসা সীমিত আয়ের মানুষ। গায়ের রেট হলো আপনার 170 টাকা, 74 টাকা, কিন্তু তারা বিক্রি করতেছে 180 টাকা। সবাই ভালো খেতে চায়, এই জন্য বেশির মধ্যে বোতলের তেল নাই বাজারে, এখন ওই খুচরা তেল কিনে আনিছি 190 টাকা। এই নৈরাজ্যের পিছনে নিজেদের মতো অজুহাত দিচ্ছেন খুচরা বিক্রেতারা। কোম্পানির কাছে তেল যে পরিমাণ পাওয়ার দরকার সে পরিমাণ তেল পায় না, সীমিত কিছু তেল দেয়, তাতে তারা অন্য পণ্য আমাদেরকে দিতে চায়। তেলের সংকট, ওই তেলের সংকটের জন্য আমাদের বেচা কিনা অনেকটাই কম, এমনকি কাস্টমাররা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই সংকটের জন্য সিন্ডিকেট নয়, চাহিদার বিপরীতে যোগানের ঘাটতিকে দুষছেন ডিলার। অনেক টাকা পড়ে রয়েছে কোম্পানির কাছে, কোম্পানি ঘোরাঘুরি করতেছে, মাল দিতেছে না। 25 থেকে 30 হাজার লিটারের চাহিদা, সেই পরিমাণ মাল তো আমরা পাই না। যেই মালটা পাই তার সাথে কোম্পানি আমাকে কিছু অনুষঙ্গিক প্রোডাক্ট দেয়, 16 প্রোডাক্ট কোম্পানির। এসব দেখার দায়িত্ব যাদের, সেই কৃষি বিপণন অধিদপ্তর নির্বিকার। বাজার নিয়ন্ত্রণে কেবল দিয়ে যাচ্ছেন আশ্বাস। এটা মিল থেকে সরবরাহের কারসাজি নাকি স্থানীয়ভাবে কেউ কৃত্রিম সংকটের জন্য এ ধরনের কারসাজি করছে, এ ব্যাপারে আমরা তদারকি করছি। শুধু বাজার তদারকি নয়, সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপের তাগিদ সাধারণ মানুষের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বাঙালি নারী আর শাড়ি পছন্দ নয় এমনটা হাতে গোনা, তাই যে কোনো অনুষ্ঠানের পাশাপাশি ঈদেও তালিকার শীর্ষে থাকে শাড়ি। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে এবার ঈদ কালেকশনে নতুনত্ব এনেছে ফ্যাশন হাউসগুলো। সুতি, সিল্কের মতো আরামদায়ক শাড়ি কেনার প্রতি এবার ঝুঁকছেন নারীরা, তবে কদর কমেনি কাতান, বেনারসির মতো ঐতিহ্যবাহী শাড়িরও। বাঙালি নারী আর শাড়ি যেন এক সুতোয় গাঁথা। 12 মাসের 13 পার্বণের দেশে আধুনিক পোশাকের হাতছানির মধ্যেও একচুল কমেনি শাড়ির আবেদন। ঈদে নিজেকে একটু বেশি সুন্দর, আকর্ষণীয়, জমকালো আরও অভিজাত করে তুলতে শাড়ি সবচেয়ে নির্ভরযোগ্য পোশাক। তাই ঐতিহ্যবাহী কাতান, বেনারসি, জামদানির যেমন কদর বেড়েছে, তেমনি জর্জেট, শিফন, নেটের শাড়িও পেয়েছে নতুনত্ব। টাঙ্গাইলের আইটেম আছে, ঢাকায় মসলিন আছে, আমাদের বুটিক আইটেম আছে। এগুলি আমাদের বুটিক আইটেমগুলোই বেশি চলে, এগুলো হলো নিজস্ব। জামদানি মানে বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহ্যবাহী শাড়ি, তো এবার ঈদে ভাবতেছি যে জামদানি শাড়ি কিনবো আর কি। সবচেয়ে ঈদ কালেকশন আপনার ভালো চলছে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কিছু গর্জিয়াস কাজ, আপনার হচ্ছে গিয়ে এই আপনার হলো জর্জেট আর টিস্যু সিল্ক, এটা সবচেয়ে বেশি চলছে। চাহিদার কথা মাথায় রেখে শাড়িতে আনা হয়েছে নান্দনিকতা। বেশিরভাগ ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া হয়েছে এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন প্রিন্ট, ব্লক ও হাতের কাজকে। এমনকি ফ্লোরাল ও জিওমেট্রিক্স প্যাটার্নেও সাজানো হয়েছে শাড়ির জমিন। ঈদটা সামারের মধ্যেই পড়ছে, সো একটু কমফোর্টেবল হবে, যে ধরনের কালার বা যে ধরনের ফ্যাব্রিকগুলো পরে একটু আরাম পাওয়া যাবে গরমে, এই টাইপের কাপড় একটু দেখছি এবার। আমি হচ্ছে যে সিল্ক খাদ্য টাইপ বা হচ্ছে যে অর্গানজা দেখাচ্ছে, হালকা কালারের মধ্যে সব দেখতেছি। ঈদটা পড়তেছে গরমের ভিতরে, তো সেই ক্ষেত্রে ফেব্রিকটা অনেক মুখ্য একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো সেই জন্য আমাদের কি হালকা ফেব্রিকগুলোর ভিতরে একটু লাইট কালার আর হচ্ছে ডিজাইনটাও একটু হালকা ডিজাইন যাতে হয়, ওইভাবে করে আমাদের প্রোডাক্টগুলো করা হয়। গরমের কথা মাথায় রেখে সুতি, সিল্ক আর শিফনের শাড়ির দিকে ঝুঁকছেন অনেকেই। আবহাওয়া, ফ্যাশন আর আভিজাত্যকে ফুটিয়ে তুলতে শাড়ি বেছে নিচ্ছেন অধিকাংশ নারীরা। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। অবিলম্বে জিম্মিদের মুক্তি না দিলে নারকীয় পরিস্থিতি তৈরি হবে গাজায়, মরতে হবে সব হামাস সদস্যকে। আবারও এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, এটি শেষবারের মতো সতর্কবার্তা। তার কথা মতো না চললে নিরাপদ থাকবে না কোনো হামাস সদস্য। এই প্রক্রিয়া শেষ করতে যা যা প্রয়োজন দেওয়া হবে ইসরায়েলকে। ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, যে কোনো একটি সিদ্ধান্ত বেছে নিতে হবে। এটি গাজা ছাড়ার সময় উল্লেখ করে সুযোগটি লুফে নেয়ার আহ্বান জানান তিনি। এর আগে হোয়াইট হাউস নিশ্চিত করে হামাসের সাথে সরাসরি কথা হয়েছে ওয়াশিংটনের। জিম্মি মুক্তি নিয়ে বেশ কয়েকবারই হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
ফিলিস্তিনি সংগঠনটির সাফ জবাব, একমাত্র যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়েই মুক্তি পাবে বন্দীরা। শেষ পর্যন্ত কি ডোনাল্ড ট্রাম্পের কাছে নথি স্বীকারে বাধ্য হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট? মার্কিন প্রেসিডেন্টকে লেখা জেলেনস্কির চিঠি দিচ্ছে সেই ইঙ্গিত। ওয়াশিংটনের সহায়তা বন্ধের পর রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতে রাজি বলেও উল্লেখ করেছেন চিঠিতে। গেল শুক্রবার হোয়াইট হাউসে লাইভ সম্প্রচারিত বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চরম অপমান করেন ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এক পর্যায়ে ওভাল অফিস থেকে বেরিয়ে যান জেলেনস্কি। এ ঘটনার পরই ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরপরেই ট্রাম্পকে চিঠি পাঠান জেলেনস্কি। এক্স হ্যান্ডেলে প্রকাশিত 6টি আলাদা প্যারার দীর্ঘ সেই পোস্টে আসলে কি বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট? দীর্ঘ চিঠিতে জেলেনস্কি একাধিকবার উল্লেখ করেছেন ট্রাম্পের সহায়তায় কৃতজ্ঞ তিনি। বৈঠকে হওয়া বিবাদকে দুঃখজনক আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, এটাই সময় সবকিছু ঠিকঠাক করার। কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নিজস্ব এক শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন ভলোদিমির জেলেনস্কি। এই ইস্যুতে কয়েকটি ধাপের রূপরেখাও তুলে ধরেন সেখানে। শুরুতেই আছে যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার কথা, এরপর আছে জ্বালানি ও বেসামরিক স্থাপনায় মিসাইল, দূরপাল্লার ড্রোন ও বোমা হামলা বন্ধ। এছাড়া সাগর অঞ্চলেও যুদ্ধবিরতির প্রস্তাব রাখেন জেলেনস্কি। রাশিয়া এসব বিষয়ে রাজি হলে খুব দ্রুত কাজ করতে চান চূড়ান্ত চুক্তির জন্য। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতেও ইউক্রেন প্রস্তুত বলে জানান তিনি। ট্রাম্পের উদ্দেশ্যে জেলেনস্কির এই চিঠিকে কেন্দ্র করে চলছে তোলপাড়। বিশ্লেষকরা বলছেন, মার্কিন সহায়তা বন্ধ হওয়ায় চরম বিপদে পড়েছেন জেলেনস্কি। বাধ্য হয়ে এক প্রকার নতি স্বীকার করেই ট্রাম্পের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি। জেলেনস্কির এই বিনয় এবং আনুগত্য ট্রাম্প ও তার সমর্থকদের সন্তুষ্ট করার জন্য। যুদ্ধের বাস্তবতা নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে কথা বলার সময়ই তাদের বিরোধ হয়, কিন্তু জেলেনস্কির নতুন চিঠিতে আনুগত্য ছাড়া আর কিছুই নেই। জেলেনস্কির চিঠিকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে যৌথ অধিবেশনে দেয়া প্রথম ভাষণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন জেলেনস্কির চিঠি পেয়েছেন তিনি। সেই সাথে উল্লেখ করেন, শান্তি আলোচনায় মস্কো থেকেও দেয়া হয়েছে সিগন্যাল। যদিও যুদ্ধ বন্ধের পরিকল্পনা খোলাসা করেননি ট্রাম্প। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।